পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৩৩। ফরিদা বেগম ধীর পায়ে আইজার দিকে এগিয়ে গেলেন। তার চোখ মুখে জমে থাকা ক্ষোভ, কষ্ট আর অপমান জুড়ে এক মুহূর্তে বিস্ফোরিত হলো। আইজা স্থির হয়ে দাঁড়িয়েছিল। ফরিদা বেগমের চোখের দিকে তাকাতে গিয়েও পারছিল না সে। তার বুকের ভেতরটা ধকধক করছিল। অজানা ভয়ে হাত দুটো হালকা কেঁপে উঠছিল। কাছে যেতেই আচমকা তিনি আইজার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। ঘরের সবাই স্তব্ধ, কেউ যেন শ্বাস নিতেও ভুলে গেছে। মুহূর্তটা ভারী হয়ে ঝুলে রইল সবার উপর। তারপর কাপা কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলেন, তোকে আমার নিজের ভাতিজি বলতে আজ লজ্জা লাগছে। তুই এত নিচু একটা কাজ করতে পারলি। আমি স্বপ্নেও ভাবিনি তুই এমন কিছু করতে পারিস। এই ছোট্ট মেয়েটার সাথে এমনটা করতে তোর একটুও হাত কাঁপলো না? লজ্জা করেনি তোর? কিছুটা থেমে তিনি গভীর শ্বাস নিলেন, যেন নিজের ভেতরের ঝড়কে সামলানোর চেষ্টা করছেন। যার যেখানে রিজিক লেখা থাকে সে সেখানেই যাবে। তুই হাজার চেষ্টা করলেও এই বাড়ির বউ হয়ে আসতে পারতি না, কারণ আল্লাহ তোকে সেই জায়গাটা দেননি। আর আমি তোকে আর এক মুহূর্ত আমার চোখের সামনে দেখতেও চাই না। এখান থেকে চলে যা, এবং আর কখনো আমাকে ফুপি বলে ডাকবি না। কয়েক সেকেন্ড আইজা যেন কিছুই বুঝতে পারল না। গালটা জ্বালা করছিল, কিন্তু তার চেয়েও বেশি জ্বালা করছিল ভেতরটা। আইজা ভেঙে পড়ল পুরোপুরি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফরিদা বেগমের পায়ে লুটিয়ে পড়ল। ফুপি, এমনটা বলো না। আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে মাফ করে দাও প্লিজ। ফরিদা বেগম এক পা সরে গেলেন। তার কণ্ঠ এবার কিছুটা কঠিন হলেও নিয়ন্ত্রিত। যাও, রিমিশার কাছে ক্ষমা চাও। আইজা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখ ভরা জল, কাঁপতে থাকা শরীর নিয়ে সে রিমিশার সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, রিমিশা, বড় বোন মনে করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য না। তবুও যদি পারো আমাকে মাফ করে দিও। আইজার কথা শেষ হতেই ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে রিমিশার দিকে। সে কি করে কি বলে। রিমিশা এক মুহূর্তও দেরি করলো না। সে এগিয়ে এসে আইজাকে জড়িয়ে ধরল। নরম গলায় বলল, এগুলো কি বলছো তুমি? আমি কিছুই মনে রাখিনি। তোমার জায়গায় অন্য কেউ হলেও হয়তো একই কাজ করত। নিজের ভালোবাসাকে কেউই সহজে অন্য কারো হাতে দিতে পারে না। এই কথায় ঘরের ভারী পরিবেশ যেন একটু নরম আবহ তৈরি হলো। এদিকে পুরো ঘটনার মাঝেও তুষার জন্য অন্য এক জগতে হারিয়েছিল। তার দৃষ্টি বারবার গিয়ে থামছে রাইসার উপর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নিজেই বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। চোখ সরাতে চাইছিল, কিন্তু পারছিল না। রাইসা প্রথমে বিষয়টা বুঝতে পারেনি। কয়েকবার চোখাচোখি হতেই সে অবাক হয়ে নিজের দিকে তাকালো। সবকিছু ঠিকই তো আছে। তবুও তার মনে হালকা অস্বস্তি আর অদ্ভুত একটা কৌতূহল একসাথে কাজ করছিল। তাহলে তুষার ভাইয়া এমনভাবে তাকিয়ে আছে কেন? হঠাৎ তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে, যেন দুষ্টুমি করে সে আস্তে করে সবার আড়ালে সরে যায়, যাতে তুষারের চোখে আর না পড়ে। তুষার ভেতরে ভেতরে একটু বিরক্তই হয়। মনে মনে বলে ওঠে, এই মেয়েটা এমন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে কেন? এদিকে আহিলা এতক্ষণ চুপচাপ সব দেখছিল। বুকের উপর হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা তার ভেতরের ঝড়টা বাইরে থেকে বোঝা না গেল, চোখের গভীরে তার স্পষ্ট ছাপ। অবশেষে সে বলল, আম্মু, অনেক হয়েছে। রিমিশা খুব ক্লান্ত, ওর এখন বিশ্রাম দরকার। কথা শেষ করে সে রিমিশার হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। ২-৩ ধাপ ওঠার পর হঠাৎ থেমে পিছনে তাকালো। তার চোখ তখন ঠান্ডা, কঠোর এবং সতর্কতা স্পষ্ট হয়ে উঠেছে। আইজার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, শোন, তোকে যেন আর কখনো রিমিশার আশেপাশে না দেখি, না হলে আমি ভুলে যাব তুই কে ছিলে। তার কণ্ঠে এমন সতর্কতা ছিল যা কারো অজানা রইল না। এরপর সে রিমিশাকে নিয়ে রুমের দিকে চলে গেল। সাফায়াত পাটোয়ারি পরিস্থিতি শান্ত করতে সবাইকে নিজ নিজ রুমে গিয়ে বিশ্রাম নিতে বললেন। তিনিও ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেলেন। ফরিদা বেগম তুষারের দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কিছু খাবে বাবা? তুষার মাথা নেড়ে বলল, না আন্টি, এখন কিছু লাগবে না, একটু রেস্ট নিলেই হবে। আসলে একটু আগেই সে চলে যেতে চেয়েছিল, কিন্তু আহিল এক প্রকার জোর করেই তাকে থাকতে বলেছে। তুই চলে গেলে কিন্তু আমি আর কখনো তোর বাসায় যাব না। বন্ধুর সেই কথায় আর না করতে পারেনি তুষার, বরং ভেতরে ভেতরে একটু খুশি হয়েছে। রাইসা তখন চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ফরিদা বেগম ডাকলেন, রাইসা, তুষারকে উপরের গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয় তো। রাইসা না বলতে গিয়েও থেমে গেল।
অদ্ভুত এক টান অনুভব করলো ভেতরে। শেষমেশ কিছু না বলে এগিয়ে গেল। এদিকে রুমে ঢুকতেই রিমিশা যেন পুরো ভেঙে পড়ল। ধপ করে ডিভানে বসে পড়ল সে। সারাদিনের না খাওয়া, দুশ্চিন্তার ক্লান্তি তাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। আহিল কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর চুপচাপ একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে যখন বের হলো, তখন তার পরনে ছিল সিম্পল টি শার্ট আর ট্রাউজার। তবুও তাকে অসাধারণ লাগছিল। কপালের ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। রিমিশা আধশোয়া অবস্থায় তাকিয়েছিল তার দিকে। হঠাৎ আহিল আয়নার দিকে তাকিয়ে বলল, আজ মনে হয় হুজুরের কাছে গিয়ে বদনজরের পানি পড়া আনতে হবে। কথাটা শুনে রিমিশা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। আহিল হালকা হেসে বলল, যাও, শাওয়ার নিয়ে নাও। রিমিশা চুপচাপ ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর বের হয়ে দেখে আহিল ফ্রিজ থেকে ফল বের করে কেটে প্লেটে সাজাচ্ছে। তার দিকে তাকিয়ে বলল, এগুলো আপাতত খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। ফ্রিজে খাবার ছিল কিন্তু বাসি হয়ে গিয়েছিল, তাই দেইনি। তুমি চাইলে নতুন কিছু রান্না করে আনতে পারি। রিমিশা মাথা নেড়ে বলল, না, এগুলোই যথেষ্ট। সে একটা আপেলের টুকরো নিয়ে খেতে শুরু করলো। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকদিকে ভিন্ন এক অস্থিরতা ধীরে ধীরে জমে উঠছে। অন্যদিকে ইরাকে আগের দিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সে আগের তুলনায় অনেকটাই সুস্থ। ইরার কাজিন প্রতি ঘন্টায় মাহিরকে আপডেট দিচ্ছে। ইরা অসুস্থ হওয়ার পর থেকেই মাহিরের জীবনে যেন অদ্ভুত পরিবর্তন এসেছে। কোনো কাজেই তার মন বসছে না। এমনকি পার্টি অফিসেও ঠিকমতো যাচ্ছে না সে। যেখানে মাহির ছিল নিয়মের প্রতীক, দুনিয়া উল্টে গেলেও পার্টি অফিস মিস করবে না। সেই মানুষটাকেই এখন সেখানে খুব কম দেখা যাচ্ছে। সবাই অবাক, চিন্তিত। মাহিরের এই পরিবর্তনের পেছনের কারণ যেন সবার অজানা নয়, তবুও কেউ মুখে আনছে না।